আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আগামী দিন হয়তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। এই পরীক্ষার উপরে এমসিকিউ সাজেশন হিসেবে আমরা যেগুলা পেয়েছি আর কি। ইনশাল্লাহ তোমরা সামনে পরীক্ষায় এই প্রশ্নগুলো পড়লে কমন পেয়ে যাবা। তো দেখো, আজকে আলোচনা হবে শুধুমাত্র বহু নির্বাচনী নিয়ে, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এগুলো তোমরা পড়ে নিও। সঠিক উত্তর, তারপরে মিথ্যা, সঠিক, সত্য মিথ্যা, তারপরে আরেকটা ছিল শূন্যস্থান পূরণ। এগুলো তোমরা দেখে নিবা। তো প্রথম প্রশ্নটা দেখো, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় আমরা জানি বগুড়াতে, বগুড়ার করতোয়া নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? তারপরে আছে নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত? আমরা জানি ওয়ারী বটেশ্বর এইখানে মানে নদী বন্দর ছিল, ঠিক আছে? তাহলে সমুদ্র সভ্যতা বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত ওয়ারী বটেশ্বর। তার মানে দুইয়ের অ্যান্সার হবে গ। তারপরে দেখো 3 নাম্বার, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। প্রত- প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক স্থানে এই লেখাটি থাকে কেন? হ্যাঁ, এখন তাহলে এই যে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে বলছে কেন? যেন আমাদের পরিবেশটা দূষণ না হয়, ঠিক আছে? তাহলে পরিবেশ পরিচ্ছন্নতা রাখার জন্য, এই যে খ নাম্বার, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এরপর আছে মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? এটা একটু আগে বলে দিলাম। বলো তো কোন জেলায় অবস্থিত? হ্যাঁ, বগুড়া জেলায় অবস্থিত। কোন আমলে মহাস্থানগড় পুন্ড্রনগর নামে পরিচিত ছিল? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখতে পারো। এটা কোন আমলে ছিল বলো তো? মৌর্য আমলে। তারপরে মহাস্থানগড়ের আকার কেমন? মহাস্থানগড়ের আকার মহাস্থানগড়ের আকার কেমন? মহাস্থানগড়ের আকার হবে আয়তাকার। তারপরে আছে মহাস্থানগড় কত মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত? এটা কত কত মিটার হবে বলো তো? হ্যাঁ, হ্যাঁ, 6 মিটার। বেশি মোটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে মহাস্থানগড় কয় মিটার উঁচু প্রাচীর দিয়ে বেষ্টিত বলো তো? 6 মিটার হবে। ঠিক আছে, হ্যাঁ, 6 মিটার। এরপরে কি আছে দেখো, বলেছে যে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায়? ময়নামতি, লালমাই পাহাড়, পাহাড়পুর, আর একটা আছে হলো মহাস্থানগড়। এটা কি হবে বলো? মহাস্থানগড়। হ্যাঁ, মহাস্থানগড়। এরপরে আছে ওয়ারী ও বটেশ্বর কোথায় অবস্থিত? আমরা জানি ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত, ঠিক আছে? তারপরে আছে ওয়ারী ও বটেশ্বর কিসের নাম? ওয়ারী ও বটেশ্বর কিসের নাম বলো তো? হ্যাঁ, ওয়ারী বটেশ্বর একটা গ্রামের নাম। এরপরে আছে ওয়ারী বটেশ্বরে খ্রিস্টপূর্ব 450 অব্দের কোন আমলের নিদর্শন পাওয়া গেছে? 450 অব্দের মৌর্য আমলের। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওয়ারী বটেশ্বরে গলিপথ সহ কত মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে? এটা গুরুত্বপূর্ণ। কত মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে? 160 মিটার। তারপরে আছে ওয়ারী বটেশ্বরে নগরের পাশাপাশি ছিল, ওয়ারী বটেশ্বরের নগরের পাশাপাশি ছিল নদী বন্দর, ঠিক আছে? পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর বৌদ্ধবিহারটা নওগাঁ জেলায় অবস্থিত, ঠিক আছে? আর মহাস্থানগড় বগুড়া জেলাতে, আর ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলাতে। এরপরে বলেছে পাহাড়পুর বৌদ্ধবিহারটির অপর নাম কি? অপর নাম কি ছিল? সোমপুর বৌদ্ধবিহার, ঠিক আছে, বা সোমপুর বিহার। সোমপুর বিহার কে নির্মাণ করেছিলেন বলো তো? এটা গুরুত্বপূর্ণ। ধর্মপাল নির্মাণ করেছিলেন। এরপরে আছে পাহাড়পুর বৌদ্ধবিহারে কতটি ভিক্ষু কক্ষ ছিল? কতটি? 177টি। গুড, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে পাহাড়পুর মন্দিরে কতটি পাথরের মূর্তি রয়েছে? এটাও গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে 63টি। ঠিক আছে। এরপরে বলেছে ময়নামতি কার স্ত্রী ছিলেন? ময়নামতি মানিকচন্দ্রের স্ত্রী ছিলেন। যাদের মনে থাকবে না, এই যে মতে ময়নামতি, মতে মানিকচন্দ্র, ঠিক আছে? এরপরে ময়নামতির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন কি? ময়নামতির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো শালবন বিহার। তারপরে পাথরের হাতিয়ার, নানা ধরনের মৃৎপাত্র কোন কোন স্থানের প্রাপ্ত নিদর্শন ছিল? এগুলা কোন স্থানের? হ্যাঁ, হ্যাঁ, ওয়ারী বটেশ্বরের প্রাপ্ত নিদর্শন ছিল।
পাহাড়পুর বৌদ্ধবিহার কি নামে পরিচিত? পাহাড়পুর বৌদ্ধবিহার সোমপুর বিহার নামে পরিচিত। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন রাজার শাসনামলে নির্মিত হয়? ধর্মপালের শাসনামলে। পাহাড়পুর বৌদ্ধবিহারে কত মিটার উঁচু গড় রয়েছে? কত মিটার হবে বলো তো? হ্যাঁ, 26 মিটার। 26 না, 24 মিটার হবে। হ্যাঁ, 26। তোমাদের বইয়ে 26 দেওয়া? এটা 24 মিটার হবে না? বইয়ে ভালো করে দেখছো? পাহাড়পুর বৌদ্ধবিহারে কত মিটার উঁচু গড় রয়েছে? এটা তো 24 মিটার হবে। 26 দেওয়া বইয়ে? হ্যালো, আমার সাথে কথা বলো। হ্যাঁ, 24 মিটার হবে। তাই তো বলি 26 তো হবে না। 24 মিটার, ঠিক আছে। তাহলে পাহাড়, এটা ভালো করে মনে রেখো, পাহাড়পুর বৌদ্ধবিহার কত মিটার উঁচু গড় রয়েছে? এটা হবে 24 মিটার। এটা মুখস্থ রেখো, ঠিক আছে। এরপরে আছে পাহাড়পুর বৌদ্ধবিহারে মন্দিরের চতুর্দিকে বেষ্টন করা কতটি পাথরের মূর্তি? আমরা এর আগে পড়েছিলাম যে পাথরের মূর্তি রয়েছে 63টি, ঠিক আছে। পাথরের মূর্তি আছে কতটি? 63টি। আমরা এর আগে পড়েছি এটা। তাহলে পাথরের মূর্তি আছে 63টি। আর এটা তোমাকে চারিদিকের কথা বলুক আর যেখানকার কথাই বলুক, পাথরের মূর্তি বললে আমরা দিব 63টি। ময়নামতি কোন শহরের কাছে অবস্থিত? ময়নামতি কুমিল্লা শহরের কাছে অবস্থিত, ঠিক আছে। বগুড়া, রাজশাহী, নওগাঁ সব একই দিকে। আর ময়নামতি কুমিল্লা শহরের দিকে কাছে অবস্থিত। এরপরে কি বলেছে? ময়নামতি পরিদর্শনে গিয়ে ক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু ঐতিহাসিক নিদর্শন দেখেছে। তারা নিচের কোন নিদর্শনটি সেখানে দেখেছে? খোদাই পাথর। হ্যাঁ, হ্যাঁ। না, না, পাথরের হাতিয়ার হবে না, জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক হবে, এটা ময়নামতিতে, ঠিক আছে। ময়নামতিতে এখানে হবে জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক। এরপরে আছে ময়নামতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন কোনটি? ময়নামতি বললে আমরা শালবন জানবো, ঠিক আছে। শালবন বিহারে কতটি ভিক্ষু কক্ষ আছে? বলো, এটা বলো। হ্যাঁ, 115টি হবে। এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে বলেছে খাদযুক্ত স্বর্ণ মুদ্রা কোন স্থানের প্রাপ্ত নিদর্শন? খাদযুক্ত স্বর্ণ মুদ্রা কোন স্থানের প্রাপ্ত নিদর্শন হবে বলো? ময়নামতি। এরপরে আছে তোমার বন্ধু ঐতিহাসিক পানাম নগর ভ্রমণ করতে চায়, ঠিক আছে। তার মানে কি পানাম নগর? পানাম নগর কোথায়? সোনারগাঁও। পানাম নগর বললে সোনারগাঁও, ঠিক আছে। সোনারগাঁও কোন জেলায় অবস্থিত? সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। ঔপনিবেশিক আমলে সুতি বস্ত্র, এই সুতি বস্ত্র মানে সেটা সোনারগাঁও, ঠিক আছে। কারা পানাম নগরকে আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিল? হিন্দু বণিকেরা। এটা এটা মুখ ভালো করে পড়ো। হিন্দু বণিকেরা পানাম নগরকে আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিল। লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত? লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। লালবাগ কেল্লার প্রথম নাম কি ছিল বলো তো? হ্যাঁ, কেল্লা আওরঙ্গাবাদ। তারপরে আছে লালবাগ কেল্লা কত সালে নির্মাণ করা হয়? কত সালে? 1678। এটা গুরুত্বপূর্ণ, গুড। তারপরে আছে লালবাগ দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন কে? কে শুরু করেন? শাহজাদা শাহজাদা মোহাম্মদ আজম, ঠিক আছে। এটা হবে শাহজাদা মোহাম্মদ আজম, ইনি কাজটা শুরু করেন, নির্মাণ কাজ শুরু করেন। লালবাগ কেল্লা কত একর জায়গা জুড়ে বিস্তৃত? কত একর জায়গা জুড়ে? 18। এরপরে আছে মুঘল ও বাঙালি স্থাপত্যশৈলের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে, এটা লালবাগ কেল্লা, ঠিক আছে। লালবাগ কেল্লার কোন দিকে শাহী মসজিদ অবস্থিত? কোন দিকে? উত্তর পশ্চিম দিকে, ঠিক আছে। এটা মনে রাখবা। মানে এগুলো একটু কঠিন, এর আগের গুলো তো মনে থাকবে, এগুলো একটু কঠিন। তাহলে লালবাগ কেল্লা কোন দিকে শাহী মসজিদ অবস্থিত? উত্তর পশ্চিম দিকে, ঠিক আছে। এরপরে আছে লালবাগ দুর্গের কোন দিকে গোপন প্রবেশ পথ রয়েছে? এটাও গুরুত্বপূর্ণ। এটা পশ্চিম হবে না তো, এটা দক্ষিণ হবে। উত্তর পশ্চিম দিকে শাহী মসজিদ অবস্থিত, আর গোপন প্রবেশ পথ রয়েছে দক্ষিণ দিকে, ঠিক আছে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো জাদুঘরের ভিতরে তুমি কেমন আচরণ করবে? বিশৃঙ্খলা অবশ্যই করবে না, হইচই আমরা করব না, উচ্চস্বরে কথা বলবো না, আমরা নীরবতা পালন করব এবং শৃঙ্খলা বজায় রেখে চারিদিকে দেখবো, ঠিক আছে। তারপরে দেখো
তারপরে কি বলেছে যে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, প্রত্নতাত্ত্বিক স্থানে এই লেখাটি কেন লেখা থাকে? আমরা একটু আগে পড়েছিলাম যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য, ঠিক আছে। এরপরে কি বলেছে, বাংলাদেশে প্রচলিত খাবার কোনটি? বলো। বাংলাদেশে আমরা বলে না আমরা মাছে ভাতে বাঙালি, তার মানে এটা হবে, ঠিক আছে। ভুটানের রাষ্ট্রীয় ভাষা কোনটি বলো তো? হ্যাঁ, ভুটানের রাষ্ট্রভাষা হবে জংখা। এরপরে কি আছে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি বলো। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হলো ভারত। এরপরে আছে মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব কোনটি? মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব কোনটি বলো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তারপরে এখানে কি বলেছে, বৌদ্ধবিহারের প্রধান ধর্মীয় উৎসবের নাম। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা, আর বড়দিন হলো খ্রিস্টানদের, ঠিক আছে। এরপরে বলেছে ভারতের সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে? ভারতে সব থেকে বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলে। কোন দেশের মানুষের খাবারে নিরামিষের প্রাধান্য বেশি? ভারতে। এবার আছে পাকিস্তানের মানুষের প্রধান ভাষা। পাকিস্তানরা উর্দু ভাষায় কথা বলে, ঠিক আছে। তারপরে আছে দেখো, তারপরে আছে হলো পশতু ও দারি দক্ষিণ এশিয়ার কোন দেশের প্রধান ভাষা? বলো তো কোন দেশের। হ্যাঁ, আফগানিস্তান হবে। হ্যাঁ, এরপরে কি আছে, এরপরে আছে নিচের কোনটি আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক? পশতুন, ঠিক আছে। পশতু পশতু ও দাড়ি এটা আফগানিস্তানের, পশতুনও আফগানিস্তান। এখন পশতু দাড়ি এটা হলো ভাষা, আর পশতুন হলো ঐতিহ্যবাহী ক্লাস, ঠিক আছে। বুঝতে পারছো? এরপর আছে কি শ্রীলঙ্কার প্রধান ভাষা কোনটি? হ্যাঁ, হ্যাঁ, এরপরে আছে যে শ্রীলঙ্কার প্রধান ভাষা কোনটি? শ্রীলঙ্কার প্রধান ভাষা হবে সিংহলি। বুঝতে পারছো? এরপরে দেখো আছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় উৎসব কোনটি? শ্রীলঙ্কার সব থেকে বড় উৎসব হলো ক্যান্ডি এসালা পেরাহারা, ঠিক আছে। হ্যাঁ, গুড। এরপরে কি আছে, ভুটানের রাষ্ট্রীয় ভাষা কোনটি? বলো, ভুটানের রাষ্ট্রীয় ভাষা কোনটি? হ্যাঁ, ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা। এরপরে কি আছে, ঘো কোন দেশের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক? এটা কোনটা হবে বলো। হ্যাঁ, হ্যাঁ, ঘো ভুটানের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। এরপরে আছে কিরা হচ্ছে এটাও একটা পোশাক, ঠিক আছে। ঘো এটাও পোশাকের নাম, কিরাও একটা পোশাকের নাম। এবার কি বলেছে, পারো উৎসব পালিত হয় কোন দেশে? বলো, পারো উৎসব পালিত হয় কোন দেশে? হ্যাঁ, পারো উৎসব পালিত হয় ভুটানে। পারো উৎসব পালিত হয় ভুটানে, এটা ভালো করে পড়ো, ঠিক আছে। এরপরে কি আছে, দক্ষিণ এশিয়ার মানুষ হিসেবে আমরা একে অপরের সাথে কিসের বন্ধনে আবদ্ধ? একটু দাঁড়াও সবাই। হ্যালো, এবার দেখো বলা আছে দক্ষিণ এশিয়ার মানুষ হিসেবে আমরা একে অপরের সাথে কিসের বন্ধনে আবদ্ধ? দক্ষিণ এশিয়ার মানুষ হিসেবে আমরা একে অপরের সাথে সংস্কৃতির বন্ধনে আবদ্ধ, ঠিক আছে। আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের প্রধান ভাষা কি? আসমিয়া, গুজরাটি। কেউ গুজরাটি ভাষায় কথা বলতে পারো? হ্যাঁ, আমাদের দেশের প্রধান ভাষা বাংলা। মাছে ভাতে বাঙালি কথাটি কোন দেশের প্রচলিত খাবারের কথা মনে করিয়ে দেয় বলো। বাংলাদেশের। বাংলাদেশের প্রচলিত খাবার কোনটি? বাংলাদেশের প্রচলিত খাবার ভাত মাছ। বাংলাদেশের মুসলিম বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব কোনটি বলো। ঈদ উল ফিতর। ঈদে মিলাদুন নবী কেউ যেন দিও না, ঠিক আছে, এটা ঈদ উল ফিতর হবে। বাঙালি হিসেবে আমাদের বড় উৎসব কোনটি? বাঙালি হিসেবে আমাদের বড় উৎসব বাংলা নববর্ষ। ভারত কিসের ভান্ডার হিসেবে পরিচিত? বহুবিধ বহুবিধ সংস্কৃতি, ঠিক আছে, সেখানে অনেক অনেক সংস্কৃতি আছে, যেহেতু দেশ অনেক বড়, সংস্কৃতিও অনেক আছে। এরপরে দেখো, কোন দেশে সবচেয়ে বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলে?
কোন দেশে? ভারতে সব থেকে বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলে। মনীষী একটি দেশে বেড়াতে গিয়ে দোসা ও ইডলি, এই যে দোসা ও ইডলি কথা মনে আছে? চিনগাম স্যার খায়। হ্যাঁ, চিনগাম স্যারের দোসা ও ইডলি পছন্দ, ঠিক আছে? তাহলে তারা যেহেতু হিন্দিতে কথা বলতো, তার মানে এটা ভারতের। তাহলে দোসা ও ইডলি হলে সেটা ভারতের খাবার মনে করিয়ে দেয়। দেখো এখানে কি বলেছে, সালোয়ার কামিজ, পাঞ্জাবি পায়জামা, শাড়ি প্রভৃতি নিচের কোন দুইটি দেশের পোশাকের সাদৃশ্যকে তুলে ধরে? বাংলাদেশ আর ভারতে এগুলো চলে, ঠিক আছে? ঈদ উল ফিতর ও দুর্গাপূজা, তারপরে আছে বুদ্ধ পূর্ণিমা প্রভৃতি কোন দুটি দেশের প্রধান ধর্মীয় উৎসব? কোন দুটি দেশের বলো? হ্যাঁ, বাংলাদেশ আর ভারত। এরপরে আছে উর্দু কোন দেশের প্রধান ভাষা? উর্দু পাকিস্তানের প্রধান ভাষা। ভাত রুটি ছাড়াও পাকিস্তানিরা খেতে পছন্দ করে এমন খাবারগুলো কোনটি বলো? হ্যাঁ, কাবুলি পোলাও, কাবাব, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে কি আছে? আচকান কুর্তা। এরপরে কি আছে দেখো, আচকান কুর্তা কোন দেশের পুরুষদের পোশাক? কোন দেশের পুরুষদের পোশাক হবে? পাকিস্তানের, ঠিক আছে? আচকান কুর্তা পাকিস্তানের পুরুষদের পোশাক। তারপরে আছে দেখো নওরোজ কি? নওরোজ, নওরোজ কি হবে বলো? হ্যাঁ, নওরোজ হলো বসন্তের উৎসব। এরপরে আছে তুমি বাবার সাথে এমন একটি দেশে বেড়াতে গেলে যেখানকার বেশিরভাগ মানুষ দিবে, এখানে কি দাঁড়াও, যেখানকার বেশিরভাগ মানুষ দিবেই, দাঁড়াও একটু ছোট করি, যেখানকার বেশিরভাগ মানুষ দিবেই ভাষায় কথা বলে। দিবেই তাহলে কোন দেশের ভাষা? দিবেই মালদ্বীপের ভাষা, ঠিক আছে? দেখো মালদ্বীপের কোন খাবারটির প্রচলন বাংলাদেশে নেই বলো? নারকেল ক্রিম, এটা কিন্তু অনেক মজা লাগে। এবার কি আছে, গরুথিয়া ও ফিসোনা, গরুথিয়া ফিসোনা কোন দেশের ঐতিহ্যবাহী খাবার বলো? মালদ্বীপের। গরুথিয়া ফিসোনা এটা মালদ্বীপের ঐতিহ্যবাহী খাবার। মালদ্বীপের পুরুষ মহিলা উভয়ের পরিধেয় লুঙ্গিকে কি বলে? ফেইলি বলে, ফেইলি বলে, দেবিলিবা না, ফেইলি বলে, ঠিক আছে? তাহলে মালদ্বীপের পুরুষ মহিলা উভয়ের পরিধেয় লুঙ্গিকে বলা হয় ফেইলি। এবার দেখো দেবিলিবা কি? দেবিলিবা, এই যে তার নিচেরটাই, দেবিলিবা কি বলো? লম্বা হাতাওয়ালা জামা, দেখছো তো? তাহলে তোমরা লম্বা হাতাওয়ালা জামাকে লুঙ্গি বানাই দিচ্ছিলা। এরপরে দেখো ঐতিহ্যগতভাবে মালদ্বীপের পুরুষরা শার্টের সাথে যে পাগড়ি পরেন তার নাম কি? মুন্ডু, হ্যাঁ। তাহলে দেখা যায় ওরা মুন্ডু মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। এরপরে আছে দিগু হিদুন, তারপরে হেদন বুড়ি ইত্যাদি কোন দেশের মেয়েদের জনপ্রিয় পোশাকের নাম বলো? কোন দেশের? হ্যাঁ, মালদ্বীপ। কি সব পোশাকের নাম? দিগু হিদুন, হেদন বুড়ি। মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি বলো? হ্যাঁ, না না, মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব ঈদ হবে। ঈদ হবে, ঈদ। মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব ঈদ, বুঝতে পারছো? এবার শোনা যায়? আচ্ছা, মাইক্রোফোন অফ হয়ে গেছিল। এর আগেরটা শুনছো? কোনটি মালদ্বীপের ঐতিহ্যবাহী উৎসব যেটি বাংলাদেশেও দেখা যায়? নওরোজ আমরা চিনি না, তারপরে মৌলুদু চিনি না, ঝেমগাং চিনি না। যেহেতু বাংলাদেশে ঘুড়ি ওড়ানো দেখা যায়, তার মানে এটাই উত্তর হবে। তারপরে নেপালের প্রধান ভাষা কি হবে? নেপালের প্রধান ভাষা হবে নেপালি। এরপরে দেখো অষ্টআশি নম্বর বলেছে নেপালের সাধারণ মানুষের খাবার হিসেবে পরিচিত কোনটি? নেপালের সাধারণ মানুষের খাবার হিসেবে ঢেঁড়ো। এরপরে দশাইন কোন দেশের উৎসব বলো? দশাইন কোন দেশের উৎসব?
দশাই নেপালের উৎসব। পশতু ও দারি কোন দেশের প্রধান ভাষা? পশতু ও দারি আফগানিস্তানের। আফগানিস্তানের জনপ্রিয় খাবারের নাম কি বলো? আফগানিস্তানের জনপ্রিয় খাবারের নাম কাবুলি পোলাও। ঠিক আছে, একদম মুখস্থ করে নিবা। এরপরে আছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? বলো, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ঠিক আছে। এরপরে বর্তমানে জাতিসংঘের সদস্য কত? 193টি। 157 না 193? বর্তমানে বাংলাদেশের সদস্য 193টি। এরপরে আছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে মনে হয়। এবার শোনা যায়? হ্যাঁ, ওই মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল। হ্যাঁ স্যার, করছি। আচ্ছা দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। তারপরে বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। তারপরে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করেন? এটা হবে 29তম অধিবেশনে সদস্যপদ লাভ করেন। ঠিক আছে। এই 4টা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ভি ভি আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো মনে রাখবে, এগুলো কখনোই উল্টা পাল্টা করবে না, এগুলো উপরের ক্লাসেও তোমাদের লাগবে। ঠিক আছে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে কোন সংস্থা? জাতিসংঘ। ঠিক আছে। এরপরে কি আছে দেখো, জাতিসংঘের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কোন সংস্থার কাজ? জাতিসংঘের জাতিসংঘের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা মানে কোন সংস্থার কাজ বলো? সার্ক হবে না। জাতিসংঘের মধ্যে বন্ধুত্বপূর্ণ 97। হ্যাঁ হ্যাঁ, সার্ক হবে। হ্যাঁ হ্যাঁ। জাতিসংঘের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কোন সংস্থার কাজ? দেখো, জাতিসংঘের যে দেশগুলো থাকে। হ্যাঁ, এটা জাতিসংঘ হবে, সার্ক হবে না, সার্ক হবে না। এখানে বলেছে জাতিসংঘের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কোন সংস্থার কাজ? জাতিসংঘের মধ্যেই অনেকগুলা দেশ আছে না? দেখো, এখানে আমরা একটু আগে পড়লাম যে জাতিসংঘের মধ্যে 193টা দেশ আছে। ঠিক আছে। এগুলো প্রত্যেকটা জাতিসংঘের সদস্য। তাহলে এরকম প্রত্যেকটা দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কোন সংস্থার কাজ? যেহেতু এখানে জাতিসংঘ উল্লেখ আছে, তার মানে জাতিসংঘ হবে। কারণ জাতিসংঘ প্রত্যেকটা দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য কাজ করে। ঠিক আছে। এবার আছে কি দেখো, বলেছে কোন সংস্থা আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিভেদ নিষ্পত্তি করে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে? কোন সংস্থা হবে বলো? না না, এটাও হবে জাতিসংঘ। এরপরে ভোট প্রদান করা, 98 নাম্বার, জাতিসংঘ হবে। হ্যাঁ, নাগরিক ভোট প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার, ব্যক্তিগত অধিকার, রাজনৈতিক অধিকার নাকি অর্থনৈতিক অধিকার? হ্যাঁ হ্যাঁ, ভোট প্রদান করা এটা একটা রাজনৈতিক অধিকার। এরপরে আছে নিচের কোনটি বুলিং এর উদাহরণ? বুলিং এর উদাহরণ কোনটি? ব্যঙ্গ করে ডাকা। গুড। বাংলাদেশ সরকারের নাম কি বলতো? হ্যাঁ, তারেক রহমান। বাংলাদেশ সরকারের নাম কি বলে? তারেক রহমান। বাংলাদেশ সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ঠিক আছে। তারেক রহমান না, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলে বাংলাদেশ সরকারের নাম তারেক রহমান। আচ্ছা, দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন বলো? নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনসমষ্টি? হ্যাঁ, সরকার প্রয়োজন। সরকার প্রয়োজন। না, এটাও বলো তারেক রহমানকে দরকার। এবার বলো, রাষ্ট্রের উপাদান কয়টি? 6টি, 4টি, 5টি, 3টি? হ্যাঁ,
হ্যাঁ, রাষ্ট্রের উপাদান 4টি। রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই সুযোগ সুবিধাই হলো নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য। কি হবে বলো? বাহ, তোমরা তো সব পারো। এরপরে কি, কত বছর বয়সে রাষ্ট্রের সকল নাগরিক ভোট দানে অংশগ্রহণ করতে পারে? তোমাদের কার কার বয়স 18 হয়েছে বলো? ও, তোমার হয়ে গেছে, তুমি কি ভোট দিয়েছো? আচ্ছা দেখো, ভোট দেওয়া নাগরিকের কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার? হ্যাঁ, রাজনৈতিক অধিকার। এরপরে আছে, কোনটি সামাজিক সমস্যার একটি ভয়াবহ সমস্যা? কুসংস্কার। এবার তোমরা ভোট দাও। হ্যাঁ শোনো, তোমরা ভোট দাও, কোনটা হবে? কুসংস্কার, শিশু শিশু শ্রম, নাকি? না না, মাদক হবে। সামাজিক সমস্যার একটি ভয়াবহ সমস্যা হলো মাদক। কুসংস্কার কি সামাজিক সমস্যা? যেখানে কুসংস্কার চলে সেখানে তো সব জায়গায় চলে। ঠিক আছে, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সবকিছুতে তারা কুসংস্কার খুঁজে। ঠিক আছে, তাহলে মাদকের ক্ষেত্রে সমাজের বিভিন্ন মানুষের সমস্যা হতে পারে। ঠিক আছে, বিভিন্ন, ধরো ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা মাদকের হবে। এরপরে কি আছে দেখো, তাহলে এটা মাদক হবে। ঠিক আছে, এরপরে আছে, কোনটির মাধ্যমে মানুষের কর্মদক্ষতা ও চিন্তা শক্তি লোপ পায়? হ্যাঁ বলো। হ্যাঁ মাদক, হ্যাঁ মাদক গ্রহণ হবে। এরপর হ্যাঁ বলো। আমার বয়স, বুঝি নাই। ও, আমার বাসা কোথায়? আমার বাসা কুষ্টিয়াতে। তোমার বাসা কুষ্টিয়াতে? কুষ্টিয়ার কোথায়? যা, তোমার বাসা কোথায় তুমি বাসাই ভুলে গেছো? আচ্ছা, তারপরে দেখো, মোবাইল আসক্তির ফলে শিশুদের ক্ষেত্রে কোনটি দেখা যায়? আমি কুষ্টিয়ার ওই যে সরকারি সেন্ট্রাল কলেজে পড়েছি, বুঝছো? জি বলো। না না না, আমি তো এখন ইউনিভার্সিটিতে উঠি নাই, আমি এবার ইউনিভার্সিটিতে উঠবো, আমি মাত্র কলেজ শেষ করছি। হ্যাঁ, আমি তো তোমাদের ছোট স্যার, আমি ছোটকাল থেকে পড়াই, বুঝছো? আচ্ছা দেখো, মোবাইল আসক্তির ফলে শিশুদের ক্ষেত্রে কোনটি দেখা যায়? পড়ালেখায়, হ্যাঁ পড়ালেখায় অধিক কি মনোযোগী? না না, অমনোযোগী হবে। এটা ভুল হবে, এটা ভুল, পড়ালেখায় অমনোযোগী হবে। ঠিক আছে, এবারে, হ্যাঁ আমাকে ডাকছো কেউ? আমাকে কেউ ডাকছো? স্যার, একজনকে বলছি বাংলাদেশ সরকারের নাম কি, ও তারেক রহমান। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, সামিয়া নাগরিকের রাজনৈতিক অধিকার আদায়ে নিচের কোন কাজটি করে? হ্যাঁ, ভোট দেবে। তারপরে দেখো, ভোট প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। কর প্রদান করা সকল নাগরিকের কি বলো? কর প্রদান করা সকল নাগরিকের কি হবে? কর্তব্য। কর্তব্য, এটা কর্তব্য, সবার উপরে এটা দরকার। ঠিক আছে, সবার কর্তব্য। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তোমরা কি করা উচিত? তোমার কি করা উচিত বলো? সচেতন থাকা। তুমি কি সচেতন থাকো? তুমি কি সচেতন থাকো? তারপরে দেখো, গৌরব আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে একটি স্বর্ণ পদক ও সনদপত্র পেয়েছে। গৌরবের এ অর্জনে বিশ্বের কাছে আমাদের রাষ্ট্রের কি হবে? মর্যাদা ক্ষুণ্ণ হবে, সুনাম নষ্ট হবে, সুনাম একই থাকবে, নাকি মর্যাদা বৃদ্ধি পাবে? হ্যাঁ, মর্যাদা বৃদ্ধি পাবে। এরপর আছে দেখো, কোনটি মানুষের স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে? সামাজিক সমস্যা, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক নীতি, সামাজিক পরিকল্পনা। কি হবে বলো? সামাজিক সমস্যা। এরপর আছে দেখো, কোনটির ফলে অপূরণীয় শারীরিক ও মানসিক ক্ষতি হয়? কোনটির ফলে? মাদকের ফলে? না, মাদক হবে। বুলিং মানে তো ব্যঙ্গ করে ডাকা, এই বুলিং বলে কে? এবার দেখো, 117 নাম্বার, নিচের কোনটি বুলিং এর উদাহরণ? ব্যঙ্গ করে ডাকা। তারপরে কি আছে, বুলিং এর কারণে শিশুর উপর কিরূপ প্রভাব পড়ে? মানসিকভাবে চাঙ্গা থাকে, তারপরে মানসিকভাবে ভেঙে পড়ে, নিজেকে আঘাত করে, অন্যকে আঘাত করে। কি?
হ্যাঁ, মানসিকভাবে ভেঙে পড়ে। শিশু শ্রম একটি কি বলো? এই মানসিক ব্যাধি বলে, সামাজিক ব্যাধি হবে, ঠিক আছে? এটা তো সমাজে ঘটে থাকে। তারপরে তোমার সমবয়সী অনেক শিশু রাস্তায় ফুল বিক্রি করে, তারা কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? শিক্ষার অধিকার থেকে। হ্যাঁ। তারপরে 10 বছর বয়সে বিয়ের কারণে সীমা মানসিক ও শারীরিক নানা সমস্যার শিকার হয়, এর জন্য কোনটি দায়ী? বাল্য বিবাহ। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেওয়া কি ধরনের অপরাধ? আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরে কি আছে? বাল্য বিবাহ ও শিশু নির্যাতন রোধে ফোন করতে হয় কোন নাম্বারে? 1099 না, 1098। ঠিক আছে, 1098 হবে, এটা মনে রাখো। এরপরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি হটলাইন নম্বর কোনটি বলো? 109 অথবা 109। বিদ্যালয় কি ধরনের প্রতিষ্ঠান? সামাজিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষের সুযোগ সুবিধা উল্লেখ করা হয়েছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্রে, এটি কোন আন্তর্জাতিক সংগঠন ঘোষণা করেছে বলো? জাতিসংঘ। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, আর্থিক অবস্থা ভেদে সবার কোন অধিকার রয়েছে? বলো, সবার কোন অধিকার রয়েছে? না, সামাজিক অধিকার না, সবার মানবাধিকার রয়েছে। মানুষ থাকলে তার মানবাধিকার, ঠিক আছে? সে যেই জাতিরই হোক, সে যেই ধর্মেরই হোক, সে যেই বর্ণেরই হোক, সে নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, সে যদি মানুষ হয়ে থাকে তার মানবাধিকার রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, সুবর্ণ গ্রামের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে ও চলাফেরা করে, তাদের এই ধরনের অধিকারকে কি বলে বলো? আইনি অধিকার, বেআইনি অধিকার, মানবাধিকার নাকি ব্যক্তিগত অধিকার? না, মানবাধিকার। ওই গ্রামের মানুষ সবাই সবার সবার কথা বলেছে, শুধু একটা ব্যক্তির কথা বলে নাই, ঠিক আছে? সে তারপরে ওই এলাকার, দেখো ওই এলাকার মানুষ তারপরে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করে, তার মানে তাদের মানবাধিকার এটা, ঠিক আছে? সেই যে এখানে আমরা একটু আগে বললাম না, যে ধর্মেরই হোক না কেন, তাহলে যে যার মতো নিজের মতো নিজের ধর্ম পালন করছে, নিজের মতো চলাফেরা করতেছে, ঠিক আছে? তাহলে এটা মানবাধিকার হবে। এরপরে দেখো, তুমি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করে ছাত্রদের পক্ষ থেকে ন্যায্য দাবি দেওয়া প্রধান শিক্ষকের কাছে তুলে ধরলে, এ কাজের মাধ্যমে তোমার কি গড়ে উঠবে? নেতৃত্ব প্রদানের ক্ষমতা, ঠিক আছে? পরমত সহিষ্ণুতা কোন ধরনের গুণ বলো? পরমত সহিষ্ণুতা নৈতিক না, মানবীয় গুণ হবে, ঠিক আছে? মনির সাহেব পরিবারের অন্য সদস্যদের মতামতের কোনো গুরুত্ব দেন না, তার মধ্যে কোন গুণটির অভাব রয়েছে বলো? অন্যদের মতামতে কোনো গুরুত্ব দেয় না, ঠিক আছে? তার মানে তার মধ্যে কোন গুণ রয়েছে? পরমত সহিষ্ণুতা। আমরা কিভাবে সকলের মতামত শুনবো? গুরুত্বের সাথে, আগ্রহের সাথে, ধৈর্য সহকারে, নীতিনৈতিকতার সাথে। ধৈর্য সহকারে। এরপরে বলেছে, তোমার বাবা সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে কথা বলে নেন, তিনি নিচের কোন বিষয়টি চর্চা করেন বলো? পরমত সহিষ্ণুতার। তুমি অন্যের মতামতকে কেন সম্মান করবে বলো? কেন সম্মান করবে? প্রত্যেকের মতের গুরুত্ব আছে বলে। গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত কোনটি? গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, ঠিক আছে? হ্যাঁ। কোন গুণ মানুষকে গণতান্ত্রিক করে গড়ে তোলে? কোন গুণ মানুষকে গণতান্ত্রিক করে গড়ে তোলে? পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা আমাদের কি শেখায়? পরমত সহিষ্ণুতা আমাদের নৈতিকতা শেখায়, সহনশীলতা শেখায়। এরপরে কি আছে? তুমি অন্য ধর্মের সহপাঠীদের বিশ্বাসকে গুরুত্ব দিয়ে চলো, তুমি কোন গুণটির চর্চা করো? পরমত সহিষ্ণুতার। না না, পরমত সহিষ্ণুতা হবে। হ্যাঁ, পরমত সহিষ্ণুতা হবে। এরপরে কি আছে? এরপরে দেখো, সমাজে আমরা সবাই মিলেমিশে বসবাস করি, কোন গুণটি আছে বলে এটি সম্ভব হচ্ছে বলো? পরম সহিষ্ণুতা আছে বলে এটা সম্ভব হচ্ছে। সবাই মিলে শিক্ষা সফরে যাওয়ার ক্ষেত্রে জায়গা বাছাইয়ের জন্য তুমি কি করবে? অধিকাংশের মতামত নিবে, ক্লাস ক্যাপ্টেনের মতকে প্রাধান্য দিবে? হ্যাঁ, অধিকাংশের মতামত নিবে আমরা।
বেশিরভাগ মানুষ যেটা বলবে সেখানে যাব। গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত কোনটি বলো? অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, এটা আমরা একবার করেছি। পরমত সহিষ্ণুতা আমাদের কি শেখায়? সহনশীলতা শেখায়, এটাও একবার পড়েছি। পরমত সহিষ্ণুতা কি? অন্যের মতকে সম্মান করা। অন্যের মতকে সম্মান করা হবে না? হ্যাঁ। এরপরে কি আছে? পরমত সহিষ্ণুতা কেমন গুণ? কেমন গুণ? মানবীয় গুণ। এরপরে কি আছে? অন্যের মতামত সম্মান করাকে কি বলে? পরমত সহিষ্ণুতা। অন্যের মতামতকে কিভাবে নিতে হয়? হাসাহাসি করে, সম্মানের সাথে, উপহাস করে, রাগ করে, সম্মানের সাথে। পরমত সহিষ্ণু মানুষ কেমন হয়? সহনশীল হয়। এরপরে বন্ধু ভিন্ন মত দিলে কি করা উচিত? বন্ধুত্ব ভেঙে দিবা? হ্যাঁ, তার মত শোনা। পরমত সহিষ্ণুতা কোন আচরণের সাথে সম্পর্কিত? খারাপ আচরণ, রাগী আচরণ, ভদ্র আচরণ, জেদি আচরণ। ভদ্র আচরণ। কার মতামতের গুরুত্ব আছে? শুধু শিক্ষকের, শুধু বন্ধুদের, শুধু নিজের? সবার। পরমত সহিষ্ণুতা সমাজে কি আনে? শান্তি, ভয়, ঝগড়া, শত্রুতা। শান্তি আনে। শ্রেণীকক্ষে ভিন্ন মত এলে কি করা উচিত বলো? আলোচনার মাধ্যমে মীমাংসা করো। তোমরা কি তাই করো নাকি তর্ক করো? যে যার মতো ইচ্ছা করে কথা বলে দাও, তাই না? আমি যা বলছি এটাই ঠিক। পরমত সহিষ্ণুতা আমাদের কেমন মানুষ হতে সাহায্য করে? সহনশীল মানুষ হতে সাহায্য করে। কেউ ভুল কথা বললে কি করা উচিত? ধৈর্য ধরে শোনা, ঠিক আছে? রাগ করা যাবে না। সবাই সমাজে সবাই পরমত সহিষ্ণু হলে কি হবে? সমাজে শান্তি থাকবে, ঠিক আছে? সমাজে শান্তি বজায় রাখতে কি প্রয়োজন? পরমত সহিষ্ণুতা। দেখো, সবই পরমত সহিষ্ণুতা। গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত কি? পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা মানুষকে কি করে? গণতান্ত্রিক করে তোলে। হ্যাঁ, একই প্রশ্ন। এরপরে কি আছে? সমাজে মিলেমিশে বাস করার জন্য কোন গুণ প্রয়োজন? আবার সেই পরমত সহিষ্ণুতা। অন্যের মতকে সম্মান করাকে কি বলে? আবার পরমত সহিষ্ণুতা। খ ব্যক্তিকে ব্যঙ্গ করে ডাকে, দৈহিক গঠন নিয়ে খারাপ মন্তব্য করে এবং শারীরিক ও মানসিক কষ্ট দেয়। এক্ষেত্রে ক ব্যক্তির আচরণকে কি বলা যায়? এই সেক্ষেত্রে এটাকে বলা যায় বুলিং। কোনটি মানুষকে সঠিক পথ থেকে দূরে ঠেলে দেয়? কোনটি মানুষকে সঠিক পথ থেকে দূরে ঠেলে দেয়? কুসংস্কার। আমাদের সমাজে কে বিয়ে পড়ান? গ্রামের চেয়ারম্যান? হ্যাঁ, ইমাম বা কাজী সাহেব। কোনটি দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে? বর বা কনের ধন সম্পত্তি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, পত্রপাত্রীর বংশ পরিচয়, বর বা কনের শিক্ষাগত যোগ্যতা। কোনটি হবে বলো? জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র। এরপর কি বলেছে? শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই কে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনমূলক শিক্ষা দিবেন? কে দিবেন? শিক্ষক দিবেন। এরপরে আছে বাল্য বিবাহ, শিশু নির্যাতন রোধে কত নম্বরে ফোন দিতে হবে? হ্যাঁ, এটা এর আগে বলে দিয়েছি। তোমার এলাকায় একজন শিশু নির্যাতিত হচ্ছে, এক্ষেত্রে নির্যাতন প্রতিরোধে তুমি কোন নাম্বারে ফোন দিবে? 109 নম্বরে। বিদ্যালয় কি ধরনের প্রতিষ্ঠান? সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয়ে নিয়ম মেনে সকলে মিলেমিশে যে ধরনের কার্যক্রম করা হয় তাকে কি বলে? তাকে সাংগঠনিক কার্যক্রম বলা হয়। কোনটি মানবাধিকার বলো? আইনের চোখে সমান অধিকার। ঠিক আছে, সবাই যদি সমান অধিকার পায় তাহলে সেটা হবে মানবাধিকার। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনটি করতে হবে বলো? আইন ও নীতিমালা মেনে চলতে হবে। হ্যাঁ, 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 এটা হবে। এরপরে কি আছে? নিচের কোন প্রতিষ্ঠানটির নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে? পরিবার, সমাজ, রাষ্ট্র, ধর্ম। কোনটি রয়েছে? হ্যাঁ, প্রত্যেকটি রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকে, ঠিক আছে? রাষ্ট্র পরিচালনা করে কে বলো? সরকার, জনগণ, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল নাকি তারেক রহমান? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে কি আছে? একটি রাষ্ট্রে সরকার কেন প্রয়োজন? জনসমষ্টি পরিচালনার জন্য, ধর্ম পরিচালনার জন্য, ব্যবসা পরিচালনার জন্য, জনসমষ্টি পরিচালনার জন্য। কোনটি বজায় থাকায় রাষ্ট্র বহিঃশক্তির প্রভাব থেকে মুক্ত ও স্বাধীন থাকে? বলো, কোনটি বজায় থাকায়? হ্যাঁ,
সার্বভৌমত্ব, ঠিক আছে, সার্বভৌমত্ব বজায় থাকায় বহিঃশক্তির প্রভাব থেকে মুক্ত ও স্বাধীন থাকে। এই যে সার্বভৌমত্ব অর্জন করার জন্যই তো বাংলাদেশে যুদ্ধ হয়েছিল 1971 সালে, ঠিক আছে। কারণ তখন পাকিস্তান রাষ্ট্র আমাদের উপরে যে মানে পাকিস্তানের রাষ্ট্র থেকে এই মুক্ত ও স্বাধীনতা অর্জনের জন্যই আমরা মূলত আমাদের দেশে যুদ্ধ হয়েছিল, বুঝতে পারছো? তাহলে সার্বভৌমত্ব বজায় না থাকলে সে দেশে বহিঃশক্তির প্রভাব থেকে আমরা মুক্ত থাকি না। এবার দেখো, তোমরা রাষ্ট্রের কয়টি উপাদান সম্পর্কে জেনেছো? কয়টি উপাদান সম্পর্কে? 4টি। রাষ্ট্র নাগরিকদের যেসব সুযোগ সুবিধা প্রদান করে তাকে কি বলে? কর্তব্য, অধিকার, নীতি, উপহার। কি কি অধিকার হবে। রাষ্ট্র রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় কোনটি মেনে চলা উচিত? হ্যাঁ, আইন মেনে চলা উচিত। এবার কি বলেছে? সবার জন্য শিক্ষার ব্যবস্থা কে করে? রাষ্ট্র, ধর্ম, পরিবার, বিদ্যালয়। সবার জন্য শিক্ষার ব্যবস্থা করে রাষ্ট্র। কত বছর বয়সে রাষ্ট্রের সকল নাগরিক ভোটদানে অংশ নিতে পারে? 18 বছর বয়সে। সার্ক গঠিত হয় কত সালে বলো? হ্যাঁ, 1985 হবে। এটা এটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সার্ক গঠিত হয় 1985 সালে। সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল? সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 7টি, ঠিক আছে। তখন প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল? 7টি ছিল, বুঝতে পারছো? মুখস্থ করে নাও, 7টি ছিল। ভুল বললা কেন? 7বার কান ধরে উঠবাস করো এবার। এবার কি আছে? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো? সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। কাঠমান্ডু কোথায় জানো? হ্যাঁ, কাঠমান্ডু নেপালে। কাঠমান্ডু নেপালে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত বলো? হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে 8টি। এবার কি আছে? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে কোন সংস্থা গঠিত হয়েছে বলো? হ্যাঁ, না ওআইসি না সার্ক। সার্ক হবে, ঠিক আছে। সার্ক হবে এটা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে কোন সংস্থা গঠিত হয়েছে? এটা হবে সার্ক। যারা ওআইসি বলেছে এটা ভুল। সার্কের সদস্য দেশগুলো একে অপরের সার্বভৌমত্বের প্রতি কেমন আচরণ করবে? শ্রদ্ধাশীল আচরণ করবে। সার্কের সদস্য দেশগুলো একে অপরের কোন বিষয়ে হস্তক্ষেপ করবে না বলো? একে অপরের অভ্যন্তরীণ, রাজনৈতিক না। একে অপরের মনে করো সার্কের যে সকল সদস্য দেশগুলো আছে এরা প্রত্যেকে মানে নিজেরা নিজেদের মতো স্বাধীন, ঠিক আছে, এই সার্বভৌমত্বের কারণে। যে কারণে একজন আরেকজনের অভ্যন্তরীণ মানে নিজের ব্যাপারে কখনো নাক গলাবে না, বুঝতে পারছো? এবার দেখো, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং সদস্য দেশগুলোর জনগণের সাথে সার্ক সুসম্পর্ক বজায় রাখে এর মাধ্যমে কি গড়ে ওঠে বলো? এর মধ্যে বিশ্ব নাগরিকত্ববোধ গড়ে ওঠে। সার্কের সদস্য দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে। এক্ষেত্রে নিচের কোনটি ব্যতিক্রম বলো? শিক্ষা ও সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, জরুরি তহবিল গঠন, কৃষি ও গ্রামীণ অর্থনীতি। জরুরি তহবিল গঠন। এই যে ওআইসি এর পূর্ণরূপ কি এটা বলো? এটা গুরুত্বপূর্ণ। ওআইসি এর পূর্ণরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ঠিক আছে। এখন দেখো এখানকার বানানটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। এটা আছে অর্গানাইজেশন ফর, ফর হবে না। এটা আছে অর্গানাইজেশন ফর, এটাও হবে না। এটা আছে বাই, তার মানে এটাও হবে না। বানানটা কি হবে? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তোমাদের আমি একটা বাড়ি কাজ দিব, এটা তোমরা 5বার লিখবা, ঠিক আছে। বানান যেন ভুল না হয়, ঠিক আছে। ওআইসি প্রতিষ্ঠিত হয় কত সালে? ওআইসি প্রতিষ্ঠিত হয় 1969। 1970 বললো কে? ওআইসি প্রতিষ্ঠিত হয় 1969 সালে, ঠিক আছে। 1970 হবে না। এবার বলেছে ওআইসির সদর দপ্তর কোথায়? ওআইসির সদর দপ্তর কোথায় বলো? ওআইসির ওআইসি সদর দপ্তর জেদ্দায় অবস্থিত। কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর, ঠিক আছে। তাহলে ওআইসি সদর দপ্তর হবে জেদ্দা, এটাও গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ রাখবা। বর্তমানে ওআইসি সদস্য সংখ্যা কত? এটাও গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করবা। বর্তমানে ওআইসি সদস্য সংখ্যা 57টি। এরপরে আছে বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য হয় বলো? বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য হয়?
এটাও গুরুত্বপূর্ণ। 1974 সালে, 1974 সালে, ঠিক আছে। তাহলে ওআইসি প্রতিষ্ঠিত হয় 1969 সালে, আর বাংলাদেশ ওআইসির সদস্য হয় 1974 সালে, ঠিক আছে। বাংলাদেশ ওআইসির কততম সদস্য বলো? বাংলাদেশ ওআইসির 32তম সদস্য, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে আছে মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিচের কোন সংস্থাটি গড়ে তোলে? মুসলিম দেশগুলো কোন দেশগুলো গড়ে তোলে? হ্যাঁ, ওআইসি, কারণ এখানে ওআইসির পূর্ণরূপ কি দেখলাম? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এই যে ইসলামিক আছে না, তার মানে এটা মুসলিমদের, বুঝতে পারছো? এরপরে আছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখে একটি সংস্থা, এর নাম কি বলো? এই যে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কাজ করে, তার মানে এটা কি হবে বলো তো? ওআইসি। হ্যাঁ, মুসলিম হলে সেখানে ওআইসি দিবা। কোন সংস্থা বর্ণ বৈষম্য নির্মূলে কাজ করে? বর্ণ বৈষম্য মানে কে সাদা কে কালো, ঠিক আছে, ফর্সা শ্যামলা, এগুলো নিয়ে এই যে বৈষম্যটা, এই বৈষম্য নিয়ে কাজ করে কোন সংস্থা? না, আমি, আচ্ছা বুলিং বলে, কিন্তু এই যে এটা নির্মূলে মানে এটা যেন না করে, এই বৈষম্যটা যেন না থাকে, এই বৈষম্যটা না থাকার জন্য কাজ করে কোন সংস্থা? এটা এখানে এটা জিজ্ঞেস করেছে, এখানে তো বলে নাই যে এটাকে কি বলে। এটা নির্মূলে কাজ করে কোনটি? ওআইসি কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, ওআইসি কাজ করে। এরপরে বলেছে যে ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করে একটি আন্তর্জাতিক সংস্থা, সংস্থাটির নাম কি? আমরা জানি ফিলিস্তিনে একটা মুসলিম দেশ, ঠিক আছে, সেখানে মুসলিমদের উপরে যে অত্যাচার হয়েছিল কিছুদিন আগে, সেটাকে যারা সমর্থন করে সেটা হলো ওআইসি। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হয় বলো? 1974 সালে। 1974 হবে, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা অনেকগুলা পড়লাম, 200টা এমসিকিউ পড়লাম। আমরা আপাতত এগুলা তোমাদের জন্য লিস্ট করেছিলাম, বাকিটুকু তোমরা এখান থেকেও পড়বা, তোমাদের বই থেকে ভালো করে পড়ো, যে যারা ভালো করে পড়বা তারা নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট করবা। তোমাদের আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে বলো? ইংলিশ তো আমার সাবজেক্ট। ইংলিশ কেমন হয়েছে? আচ্ছা, আচ্ছা, গতবার আমাদের কাছ থেকে অনেকে 100 পেয়েছিল। তোমরা যদি ভালো করে পড়ে থাকো তোমরাও ইনশাল্লাহ 100তে 100 পাবা। পাবা তো? গুড। আমাকে ছোট স্যার দেখে অনেকে মনে করে "এই, ছোট স্যার আবার পড়ায়"। আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, বুঝছো। আমার কাছে এবার তোমাদের 10-এর ভাইরাও পড়ে। আমি মূলত পড়াই সায়েন্সের ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াই। তোমরা যদি বড় হও ইনশাল্লাহ ক্লাস পাবা। আর ইংলিশও পড়াই পাশাপাশি। হ্যাঁ, 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 আমি ইংলিশও করাই আর ফিজিক্স কেমিস্ট্রিও করাই। ফিজিক্স আমার পছন্দের সাবজেক্ট, বুঝছো, ফিজিক্স আর ইংলিশ। কেমিস্ট্রি তেমন ভাল লাগে না। তোমরা বড় হও দেখবা ফিজিক্সের মধ্যে অনেক মজা আছে, সায়েন্সের মধ্যে ফিজিক্সে অনেক মজা আছে, যারা সায়েন্স নিয়ে পড়বা বা ইচ্ছা আছে। কিন্তু কেমিস্ট্রি দেখবা ফালতু, একদম মাথা ঘামায় দেয়। হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন আছে এই ক্লাসের উপরে? আমি যেহেতু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেই না, তার মানে ধরো আমি অতটা বোঝাই দিতে পারি নাই, ভুলও হতে পারে আমার কোনো কোনো অ্যান্সারে। তোমরা সেই হিসেবে সেটা ঠিক করে নিও, ঠিক আছে। তোমাদের হ্যাঁ, হ্যাঁ, তোমাদের এখন তো পড়তে হবে সেটা। আমরা যখন পড়ছি আমরা পড়ি নাই বলো? আমরা তো পড়ে আসছি। আমি যখন ক্লাস 5-এ ছিলাম আমি উপজেলা ফার্স্ট হয়েছিলাম। আমাদের উপজেলা কুষ্টিয়ার মিরপুর আছে না, মিরপুরে আমার বাসা, মিরপুরে এখানে ফার্স্ট হয়েছিলাম আমি ক্লাস 5-এ, পুরো উপজেলার মধ্যে। আমি তখন পড়ছিলাম না, পুরো মুখস্থ করছিলাম। তোমরা একদম সব বই মুখস্থ করে যাবা, অবশ্যই নোট করে রাখবা। এখন যদি নোট করে রাখো তোমাদের জন্য এটা অনেক উপকার হবে, বুঝতে পারছো। আর বইয়ে যেটাই পড়বা বইটা দাগাবা, হাইলাইটার দিয়ে পারলে হাইলাইটার দিয়ে দাগাবা, না হলে লাল কলম নীল কলম বাজারে দেখবো অনেক কালির কলম পাওয়া যায়। কালকেই যাই এক প্যাকেট কলম নিয়ে আসবা, ঠিক আছে। 5-6 কালি দেখবা থাকে, কমলা কালার, সবুজ কালার, নীল কালার, লাল কালার। আমি কি করতাম, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা দেখাতাম আমি লাল কালার দিয়ে, মানে ওইটা আমার জন্য বিপদ সংকেত, ঠিক আছে, রেড জোন। তারপরে যেটা আমার মোটামুটি পড়লে মনে থাকবে ওইটা আমি দাগাইতাম সবুজ কালি দিয়ে। আর যেটা একটু কম হার্ড সেটা দাগাইতাম কমলা কালি দিয়ে। আর যেটা সব থেকে বেশি হার্ড সেটা দাগাইতাম আমি লাল কালি দিয়ে। ওইটাই বেশি পড়তাম। এখন আমি যখন দাগাই রাখতাম পড়ার সময়, তখনই যখন আমার পরীক্ষা, ধরো কালকে তোমাদের পরীক্ষা, তোমাদের যদি বইটা দাগানো থাকে তখন তোমরা আজকে কি করবা, শুধুমাত্র দাগানোগুলো পড়বা, কারণ তুমি জানো কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আর যাদের দেখবা দাগানো নেই তারা কি করবে, পুরো বইটা পড়বে। And পুরো বই পড়তে টাইম লাগবে না, অনেক টাইম লাগবে।
এর থেকে তুমি যদি আগে থেকে দাগায় রাখো তোমার সে প্রশ্নটা সিলেক্ট হয়ে থাকবে, বুঝতে পারছো? এরকম করে করে পড়বা, দেখবা প্রত্যেকটা সাবজেক্টে তোমার ভালো করবা, মার্কও কম পাইবা। যখনই পড়বা পড়ার সময় প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে পড়ার চেষ্টা করবা। তুমি যদি বুঝে পড়ো সেটা দেখবে সহজে ভুলবা না, কিন্তু যেটা মুখস্থ করবা দেখবা আজকে পড়বা 2 দিন পরে আবার ভুলে যাবা। তো তাহলে কারোর কোনো প্রশ্ন আছে বলো? আছে? তাহলে তোমাদের কালকে যেহেতু পরীক্ষা তোমরা আবার প্রিপারেশন না শুরু করো। আজকে ক্লাস শেষ করি, তোমাদের 200টা এমসিকিউ ছিল এখানে 200টা শেষ করে দিয়েছি। কারো যদি নোট মানে এগুলো যদি প্রয়োজন হয় শিট, তাহলে স্যারকে বলো, স্যার গ্রুপে দিয়ে দিবে তোমাদের, ঠিক আছে? তাহলে নাও, সবাই ভালো থাকো, সবাই আবার প্রিপারেশন শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও আবার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, আল্লাহ হাফেজ।